তারা ছিল সীতাপুর গ্রামের একটা বাড়ির বৌমা। তবে তারার একটা ছোট্ট 5 বছরের মেয়ে আছে। তবে তারার গায়ের রং ছিল খুবই কালো, তাই সেটা নিয়ে সবাই হাসি ঠাট্টা করত। তবে একদিন তারা জল নিয়ে বাড়িতে ফিরছিল। বাড়ির সামনে এসে তারার হাতে থেকে কলসিটা মাটিতে পড়ে ভেঙে যায়। এটা দেখার পর তারার শাশুড়ি মা তারার ছোট্ট মেয়ের সামনে তারাকে খুব মারতে থাকে। আজ তোকে মেরেই ফেলবো। হাতে কি ঠুটো জগন্নাথ হয় নাকি যে ভালোভাবে দেখে আসতে পারা যায় না? দেখে দেখে আমার স্বাদের কলসিটা ভেঙে দিলি এমন ভাবে, মেরেই ফেলবো তোকে আজকের। ঠাকমা ঠাকমা, মাকে এমন ভাবে মেরো না, মায়ের যে খুব কষ্ট হচ্ছে। তুমি মাকে ছেড়ে দাও, মেরো না মাকে। তোকে আমি চুপ থাকতে বলছি। তুই যদি আমাদের মাঝখানে এসে কথা বলিস না, তোকেও এমন ভাবে মারবো। তোর মা এই কলসিটা ভেঙে দিয়েছে কেন রে? এই কলসিটার টাকা কি তোর বাবা এসে দেবে নাকি? হ্যাঁ কুসুম মা, তুই এখানে কথা বলিস না মা, তুই এখানে থাকিস না, তুই চলে যা, তুই ঘরের মধ্যে চলে যা। বলছি আমার ছিল, আমার হাতে থেকে ওই কলসিটা পড়ে ভেঙে গেল রে, আমার দোষ। তুই এখানে থাকিস না, চলে যা, চলে যা। মা, শুধু তো একটা কলসি ভেঙেছে, তবু আবার সেটা মাটির কলসি। আর একটা মাটির কলসির জন্য ঠাকমা যে তোমাকে এমন ভাবে মারছে। এই ছুরি, আমি মারবো কি মারবো না সেটা আমার ব্যাপার। আর এই কালী যেদিন থেকে আমার ঘরে এসেছে সেদিন থেকে কোনো না কোনো বিপদ ঘটাতেই থাকে। জানি না আমার কপাল এত খারাপ কেন, এই কালো কুৎসিত মেয়ের সাথেই আমার ছেলেকে বিয়ে দিতে হয়েছে। আমি তো ভেবেছিলাম আমার যে বৌমা হবে সে খুব সুন্দরী হবে, তাকে দেখে গ্রামের সবাই খুব প্রশংসা করবে। কিন্তু এই কালীর সাথে আমার ছেলের বিয়ে দেওয়ার পর থেকে গ্রামের সবাই আমাকে ছি করে। মা, আমি জানি যে আমি কালো, আমি কুৎসিত। তারপরেও সব কিছু জানার পর আপনার ছেলের সাথে কেন আমাকে বিয়ে দিয়েছেন বলুন? এমনি এমনি বিয়ে দিয়েছি নাকি? আমার বর আর তোর বাবা সেই ছোটবেলা থেকে বন্ধু। তারা নাকি প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল যে তোরা বড় হলে আমার ছেলের সাথে তোকে বিয়ে দেবে। আর আমার বর তো সেই কোন জন্মে স্বর্গে চলে গেছে, আর এখন এই পোড়ার মুখেকে আমার ঘাড়ে বোঝা বানিয়ে গেছে। মালতী দেবী এইসব কথা বলার পর সে আবারও তার বৌমাকে খুব মারতে থাকে। আর তখন সেখানে তার ছেলে চলে আসে। বাবা, বাবা, তুমি চলে এসেছো। তুমি দেখো না ঠাকমা কেমন মাকে মারছে, মায়ের যে খুব কষ্ট হচ্ছে। তুমি ঠাকমাকে মানা করো না, মাকে যেন না আর মারে। বাবা, বাবা, তুমি মানা করো ঠাকমাকে, মা যে খুব কষ্ট পাচ্ছে। এই, আমি তোকে কতবার মানা করেছি যে তুই আমার সামনে কোনোদিন আসবি না? তারপরে তুই আমার সামনে এসে আমার সাথে কেন কথা বলছিস? এই কালীকে যেদিন থেকে আমি বিয়ে করেছি আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। ভেবেছিলাম আমার একটা ছেলে সন্তান জন্ম দেবে, তা না দেখে দেখে একটা মেয়েকে জন্ম দিয়েছে, যে মেয়ে আমি একদম পছন্দ করি না। তুই ঠিক বলেছিস রে খোকা। এই মেয়ে কালো কুৎসিত হওয়ার পরও সব কিছু মেনে নিয়েছিলাম। কত আশা করেছিলাম যে আমার একটা নাতি হবে, কিন্তু না, আমার আশায় জল ঢেলে দিয়েছে। দেখে দেখে একটা মেয়েকে জন্ম দিয়েছে। আমার বাবা মারা যাওয়ার আগেই বাবার ইচ্ছা ছিল যাতে ওর বন্ধুর মেয়েকে আমি বিয়ে করতে পারি। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে এই কালীকে আমার বিয়ে করতে হয়েছে। তা না হলে এমন কালো মেয়েকে আমি কখনোই বিয়ে করতাম না। এখন আমার খুব জোরে খিদে পেয়েছে। যাও যাও, তাড়াতাড়ি আমার জন্য কিছু খাবার জোগাড় করো। মাধব জানতেও চায়নি তার মা তারাকে এমনভাবে কেন মারছে, তারার এমন কি দোষ ছিল। সব সময় মাধব তার মায়ের হয়ে কথা বলতো, তার মা দোষ করুক আর না করুক। তবে মাধব তারাকে একদম পছন্দ করতো না, কারণ তারার গায়ের রং ছিল খুবই কালো। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে মাধব সে একটা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বেরোচ্ছিল, আর তখন সেখানে তারা এসে বলতে থাকে, চলো গো, আমিও তোমার সাথে যাব। আর দেখো, আমি সুন্দরভাবে সাজগোজ করে নিয়েছি, আজকে তোমার সাথে বিয়ে বাড়িতে যাব। কতদিন হয়ে গেছে তোমার সাথে আমি কোথাও যাইনি। কি? আমি তোমার মতো কালো মেয়েকে নিয়ে বিয়ে বাড়িতে যাব? এটা কি জানো সেখানে বড় বড় ব্যবসায়ীরা ওই বিয়ে বাড়িতে আসবে, আর তোমার মতো কালো মেয়েকে যদি আমি ওখানে নিয়ে যাই তাহলে সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, ছি করবে। না না, আমার সাথে করে আমি তোমাকে কোথাও নিয়ে যেতে পারবো না, আর আমার মান সম্মানটা আমি নষ্ট চাই না। কেন গো, তোমরা সবসময় আমার গায়ের রং নিয়ে এমনভাবে খোঁটা কেন দাও?
আমার যে খুব খারাপ লাগে, কষ্ট লাগে। গ্রামের সবাই তো আমাকে নিয়ে ছিছি করে, তারপরেও আমার বাড়ির লোকেরা এমন যদি করে, তাহলে বলতে পারো যে আমার মধ্যে কি চলে না চলে। একদিন তোমার সাথে যেতে চেয়েছি, তাতে ক্ষতিটা কি বলো তো? দুনিয়াতে তো অনেকেই কালো আছে, তাহলে তারা কি বাইরে বেরোয় না, নাকি তারা সুন্দরভাবে জীবনযাপন কাটাতে পারে না বলো তো? দেখ কালী, আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। তোকে ভালোই বলছি, তুই আমার সামনে থেকে এখন সরে যা। এখন একটা ভালো জায়গায় যাচ্ছি, সেখানে আমাকে যেতে দে। কালো মুখ নিয়ে আমার সামনে হাজির হয়েছে, আর আমি তোকে কোনো দিনের জন্য আমার সাথে করে কোথাও নিয়ে যাব না, এটা মাথায় ঢুকিয়ে রাখিস। মাধব তারাকে এসব কথা বলে সে ওখান থেকে বেরিয়ে যায়। তবে তারার অনেক খারাপ লাগে, কিন্তু সে চুপচাপ থাকে, কোনো কিছু কথা বলে না। এমনভাবে দিন কাটতে থাকে। তবে মাধব আর তার মা মিলে তারাকে সব সময় অত্যাচার করত, তাকে কালো কুৎসিত বলে অপমান করত। তারপরেও তারা কোনো কথা বলতো না, সব কিছু সহ্য করে নিত। দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। তবে মালতীর একটা বান্ধবী মালতীর বাড়িতে আসে। আরে মালতী, তোকে আমি নেমন্তন্ন করতে এসেছি রে। তা বাড়িতে কি এমন অনুষ্ঠান হচ্ছে যে আমাকে নেমন্তন্ন করতে আসছিস যে? আরে মালতী, আমার ছেলের যে বিয়ে দিচ্ছি, তাই জন্য তো নেমন্তন্ন করতে এসেছি রে। সরলার মুখ থেকে এমন কথা শুনে মালতী অনেক অবাক হয়ে যায়, কারণ সরলার ছেলের এর আগে একবার বিয়ে হয়ে গেছে, তারপরেও সে আবার কি করে বিয়ে দেয়? আরে সরলা, তোর ছেলের তো বিয়ে হয়ে গেছে একটা, তারপরেও আবার কি করে বিয়ে দিস রে? সে আর বলিস নি রে মালতী, কি বলি বলতো? ছেলের তো বিয়ে দিয়েছি অনেক বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার বৌমার কোনো সন্তান হচ্ছে না। তাই জন্য আবার একটা বিয়ে দিচ্ছি। এইবার আমার ঘরে নাতি আসবে অবশ্যই। তুই যদি আবার তোর ছেলের বিয়ে দিস, তাহলে ওই যে তোর প্রথম বৌমাটার কি হবে? ওই মেয়ের আবার কি হবে? ওই মেয়ের কিচ্ছু হবে না, ঘরের এক কোণে ফেলে রাখবো। বাড়ির সব কাজকর্ম ওকে দিয়েই করাবো। যে আমার বংশের কোনো প্রদীপ দিতে পারবে না, তাকে নিয়ে আমি মাথায় কেন তুলে রাখবো? আমার ছেলে বিজয়ের আবার বিয়ে দেব, সেই দেবে আমার বংশের প্রদীপ। কিন্তু সরলা, একটা কথা বলতো, তুই যে তোর ছেলের আবার বিয়ে দিচ্ছিস, তাহলে পাড়া প্রতিবেশী কি বলবে বলতো? ছি করবে তো যে ছেলে দুটো বিয়ে দিচ্ছে, কিন্তু তখন তুই কি করবি? দেখ মালতী, পাড়া প্রতিবেশী কি বললো না বললো সেইটাতে আমি কান দিই না, তাদের আমি খাইও না পড়িও না, বুঝেছিস? তাই আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করব। আমার ছেলে যেটাতে ভালো হবে আমি সেটাই করব, যাই খুশি করতে হোক না কেন। সরলা তার ছেলের বিয়ের জন্য মালতীকে নেমন্তন্ন করে সে ওখান থেকে চলে যায়। দেখতে দেখতে এমনভাবে 1.5 বছর কেটে যায়। তবে একদিন সরলা ব্যাগে করে মিষ্টি নিয়ে মালতীদের বাড়িতে হাজির হয়। আরে সরলা, তুই যে অনেক দিন পর তো আমাদের বাড়িতে আসলি। সেই 1.5 বছর আগে তোর ছেলের বিয়ে নেমন্তন্ন করে গেছিস, আর আজকের এই 1.5 বছর পরে এলি। তা বল, সব কেমন আছিস? হ্যাঁ রে মালতী, এইবার যখন এসেছি তখন মিষ্টির প্যাকেট নিয়ে এসেছি তোকে মিষ্টি মুখ করানোর জন্য। আমার যে নাতি হয়েছে রে, নাতি। সে কি বলিস রে সরলা? এই তো মাত্র কিছুদিন আগে বিয়ে হলো, আর এর মধ্যে যে নাতি হয়ে গেল। হ্যাঁ রে মালতী, তোকে আর কি বলি বলতো? যেদিন থেকে আমার নতুন বৌমা আমার বাড়ির পা দিয়েছে, সেদিন থেকেই আমার ঘর যেন আলোয় পরিপূর্ণ করে রেখেছে। আর এবার যে আমার নাতি একটা জন্ম দিয়েছে, আমার বংশের প্রদীপ ঘরে আসার পর একদম ঘর যেন আলোয় আলোকিত হয়ে গেছে। যেটা আমার প্রথম বৌমা দিতে পারিনি, সেটা আমার নতুন বৌমা দিয়েছে রে। আমার নতুন বৌমা হচ্ছে সাক্ষাৎ মা লক্ষ্মী। যেদিন থেকে ঘরে পা রেখেছে সব কিছু ভালোই যাচ্ছে রে। দুই বান্ধবী ঘরেতে বসে বসে যখন গল্প করছিল, তখন মালতীর বৌমা সে চা নিয়ে সেই ঘরেতে প্রবেশ করে। আরে মালতী, একটা কথা বলি, তোর ছেলের তো বিয়ে দিয়েছিস তো অনেক বছর হয়ে গেল, সেই তো একটা নাতনি দিয়েছে। তারপর থেকে যে তোর বংশের কোনো প্রদীপ জন্ম দিতে পারেনি বুঝি?
তোকে আর কি বলি বলতো, এই কালে ছেলে জন্ম দেওয়া তো দূরের কথা, একটা মেয়ে জন্ম দিয়েই বসে আছে। কত আশা করেছিলাম যে আমার নাতির সাথে আমি ওই উঠানে কত সুন্দর খেলাধুলা করব। তা না এই কালো মুখ নিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছে পোড়ার মুখী। তারা তার শাশুড়ি মায়ের মুখ থেকে এমন কথা শুনে তার অনেক খারাপ লাগে। তারপর সে ওখান থেকে চলে যায়। দেখ মালতী, তোকে একটা কথা বলি, তুই যখন তোর বৌমার ওপর সব আশা ছেড়ে দিয়েছিস, তখন তোর ছেলের আর একটা বিয়ে দিয়ে দে। দেখ তোর ওই বৌমা তোর নাতির মুখ অবশ্যই দেখাবে। যেমন আমার ছেলেকে বিয়ে দেওয়ার 1 বছর ঘুরতে না ঘুরতে একটা নাতি জন্ম দিয়ে দিয়েছে। তাই বলছি ছেলের আবার নতুন বিয়ে দে। আর দেখ তোর ঘরে এবার নাতি অবশ্যই আসবে। সে কি বলছিস রে সরলা, আমার ছেলের মাধবের আবার বিয়ে দেব? দেখ মালতী, আমি তো এটাই বলবো, তারা যখন তোর নাতি সুখ দিতেই পারবে না, তাহলে তোর ছেলের আর একটা বিয়ে দে। এইবার একটা সুন্দর ফুটফুটে মেয়ে দেখে ঘরে নিয়ে আসবি, দেখবি সব কিছু ভালো যাবে রে। সে নয় ঠিক আছে, আমি নয় আমার ছেলের আবার একটা বিয়ে দিয়ে দেব, কিন্তু এই মা বেটির কি করব সেটাই তো বুঝতে পারছি না। এদের নিয়ে আর কি করবি বল তো? এদেরকে বাড়ির এক কোণে ফেলে রাখবি। আর এমনিতে বাড়ির কাজকর্ম করার জন্য তো কাউকে না কাউকে তো দরকার। তো নতুন বৌমা তো নাতি সুখ দেবে, আর এই কালী বৌমা ঘরের সব কাজকর্ম করবে, বুঝেছিস? সরলার এমন কথা শুনে মালতী রাজি হয়ে যায় তার ছেলের দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য। এমনভাবে বেশ কিছুদিন ধরে মালতী সবসময় ভাবতে থাকে তার ছেলের দ্বিতীয় বিয়ের জন্য। তবে একদিন মা, তোমার কি হয়েছে বলো তো? অন্যমনস্ক হয়ে আছো, কিছু একটা চিন্তা করছো। বলো না মা, এত কি চিন্তা করছো বলো না। দেখ খোকা, আমার যে একটা চিন্তা করে করে খাচ্ছে সব সময়। আমার যে বয়স হতে যাচ্ছে, কবে চোখ বন্ধ করব তার কোনো ঠিক নেই। যদি চোখ বন্ধ করার আগে আমি আমার নাতির মুখটা দেখে যেতে পারতাম, তাহলে মরে শান্তি পেতাম। কিন্তু এই কালী তো কোনো নাতি সুখ দিতেই পারছে না আমাকে। তাই ভাবছিলাম যে তোকে যদি আবার আর একটা বিয়ে দিই, সেই মেয়ে হয়তো আমার নাতি সুখ দিতে পারবে। কি বলছো মা, তুমি আবার আমার বিয়ে দেবে? কিন্তু তাহলে তারা আর ওর মেয়ের কি হবে? ওদের নিয়ে তোকে চিন্তা করতে হবে না রে খোকা, ওদেরকে আমরা এই বাড়ি থেকে বের করে দেব না, এই বাড়ির এক কোণেই ফেলে রাখবো, সব কাজকর্ম ওকে দিয়েই করাবো। তবে হ্যাঁ, তুই শুধু বিয়েতে রাজি হয়ে যা, তারপর দেখ না তোর জন্য আমি একটা সুন্দর চাঁদের মতো মেয়ে দেখেই বিয়ে দিয়ে দেব, আর সেই মেয়ে আমার নাতি সুখ দেবে রে বাবা। মালতী যখন তার ছেলের সাথে তার ছেলের দ্বিতীয় বিয়ের ব্যাপারে কথাবার্তা বলছিল, ঘরে থেকে তারা তাদের সব কথা শুনতে পায়। শুনে অনেক অবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে মালতীদের সামনে আসে। মা, আপনি এইসব কি বলছেন? আপনার ছেলে আবার বিয়ে দেবেন? মা তো ঠিকই বলেছে, ভুলটা বা কোথায় বলল? একবার ভালো করে কি তোর চেহারাটা দেখেছিস যে তুই কেমন দেখতে, কালো কুৎসিত? যদি আমি আরেকটা বিয়ে করি তাহলে ক্ষতিটা কি? তুমি যদি আবার বিয়ে করো তাহলে আমাদের কি হবে বলো তো? তুমি তো আমার কথা ভাববে না, সেটা তো আমি জানি। আমার কথা ছেড়ে দাও, একবারের জন্য হলেও তো আমাদের মেয়ের কথা তো ভাববে। ও যে অনেক ছোট, ওর মুখের দিকে তাকে তুমি আবার বিয়ে করো না। তুমি যদি আবার বিয়ে করো তাহলে আমরা কোথায় যাব? আমাদের যে আর তেনকুলে কেউ নেই তোমরা ছাড়া। আমরা মামি কোথায় যাব বলো তো দেখি? এই শোন কালী, তোকে আমরা এই বাড়ি থেকে বের করব না, তুই আর তোর মেয়ে এই বাড়িতে থাকবি। সংসারের যত কাজকর্ম আছে তা তুই করবি, বুঝেছিস? আর এমনিতে তোর মেয়ের বয়স হয়ে গেছে 6 বছর, এখনো পর্যন্ত তুই আমার কোনো নাতির সুখ দিতে পারিসনি। এইবার আমার ছেলে আবার বিয়ে দেব, তারপর নতুন বউ এসে আমাদের নাতির মুখ দেখাবে। কিন্তু মা, আজকের আমার কোনো ছেলে সন্তান হয়নি। আমার গায়ের রং কালো, আমি মেয়েকে জন্ম দিয়েছি। সেই কারণে আপনি আবার আপনার ছেলের বিয়ে দিচ্ছেন। না মা, এটা করবেন না মা, এমনটা করবেন না। দেখ কালী, তোর কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। এই বাড়িতে তোকে রাখছি, এটাই অনেক। দুবেলা দুটো তো খেতে পারবি, তার পরবর্তী এই বাড়িতে তোকে কাজ করে খেতে হবে।
এই তো নয় যে তোকে আর তোর মেয়েকেই বাড়ি ছাড়া করছি, বুঝেছিস? চুপচাপ মুখ বুঝে সহ্য করে নিবি সব কিছু। এমন কথা শোনার পর তারা অনেক অবাক হয়ে যায়। সে তার স্বামীর দিকে তাকালে তার স্বামী তার দিকে মুখ ফিরিয়ে নেয়। সে তখন বুঝতে পারে যে এই বাড়িতে তাকে শুধু কাজের মেয়ে হয়ে থাকতে হবে, তার কোনো অধিকার থাকবে না। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে মালতী তার ছেলের আবার দ্বিতীয় বিয়ে দেয়। সে বউ নিয়ে বাড়িতে ঢুকেছে। তখন সেখানে তারা এবং তারা ছোট্ট মেয়ে ছিল। তারা তার স্বামী এবং সতীনকে দেখার পর অনেক অবাক হয়ে যায়। সে ভিতরে ভিতরে অনেক কষ্ট পাচ্ছিল, কিন্তু তাতে কারো কোনো যায় আসে না। এই কালী, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস বলতো? যা যা, ঘরের ভিতর দিয়ে বরণ ডালাটা নিয়ে আয় তো দেখি। তারা সে কোনো কিছু কথা না বলে সে ঘরের ভিতর দিয়ে বরণডালা নিয়ে আসে। আর তখন সেখানে নতুন বউ বলতে থাকে, আচ্ছা তোমরা বলো তো এই কালো মেয়েটা কে? আরে কবিতা, তোমাকে কি আর বলবো, এই সেই কালো কুৎসিত আমার প্রথম বউ। একে দেখলেই আমার দিন খারাপ যায়। ও আচ্ছা আচ্ছা, এবার আমি বুঝেছি যে এমন একটা কালো কুৎসিত ঘরে বউ থাকলে কার সংসার করতে মন চাইবে বলো তো। সেই কারণেই তুমি আমার মতো এত সুন্দরী একটা মেয়েকে বিয়ে করতে পেরেছো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি এবার। কবিতা, আমাদের বাড়িতে তোমাকে স্বাগত জানাই। তুমি যে এই প্রথম আমাদের বাড়িতে পা রেখেছো। কি, তুমি আমাকে স্বাগত জানাচ্ছ আমার বাড়িতে? এই বাড়িতে সম্পূর্ণ আমার অধিকার আছে, বুঝেছো? আমি কি করব না করব সেটা পুরো সম্পূর্ণ আমার অধিকার, তোমাকে বলার কোনো দরকার নেই। কবিতা প্রথম দিন এসে তারাকে অপমান করে। তারা কবিতার অহংকার এবং সৌন্দর্য দেখে সে নিজেই বুঝতে পারছে যে তার পরবর্তী দিনগুলো কেমনভাবে কাটতে চলেছে। তবে মালতী অনেক খুশি ছিল তার নতুন বৌমাকে পেয়ে। এমনভাবে গ্রামের দুই একটা বউ মালতীর নতুন বৌমাকে দেখতে আসে। তারা নতুন বউকে দেখে অনেক প্রশংসা করে। আর তখন সেখানে সরলাও চলে আসে। আরে মালতী, এইবার তো দেখে দেখে একটা চাঁদের মতো মেয়েকে বাড়ির বৌমা করে নিয়ে আসলি। এইবার তোর দেখ আর কোনো দুশ্চিন্তা নেই রে। এই বৌমা তোর বাড়ি একদম হাসি খুশি ভরিয়ে দেবে। এইবার দেখবি তোর একটা নাতি হবে, তুই যে নাতি সুখ পাবি রে। এটা তুই ঠিক বলেছিস রে সরলা, আমার কবিতা বৌমা সত্যি সত্যি খুব সুন্দরী। তবে তোকে একটা কথা বলি মালতী, হয়তো বলাটা ঠিক হবে না, কিন্তু এই তোর কবিতা বৌমার সাথে তোর ছেলের যদি আগে বিয়ে হয়ে যেত তাহলে খুব ভালোই হতো রে। যদি কবিতার সাথে আগে আমার ছেলের বিয়ে দিতে পারতাম তাহলে তো ভালোই হতো। দেখে দেখে ওই কালী ভূতিকে এই বাড়ির বৌমা করে নিয়ে এসেছি। তবে যা হয়েছে এবার ভালোই হয়েছে। এইবার দেখ তো, একটা চাঁদের মতো সুন্দর দেখতে মেয়েকে বাড়ির বৌমা করে নিয়ে এসেছি। এই হচ্ছেই আমার সব সুখ দেবী, আমার নাতির সুখ আমাকে দিতে পারবে। কবিতা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কথা মনোযোগ দিয়ে শুনতে থাকে। তখন কবিতা সে এটাই বুঝতে পেরেছিল ভালোভাবে যে তারাকে কেউ সম্মান করে না কিংবা কেউ ভালোবাসে না। তখন সে বলতে থাকে, আপনি একদম চিন্তা করবেন না সরলা মাসি, আমি এই বাড়িতে এসেছি সবাইকে সুখ দেওয়ার জন্য। মা এতদিন যেই খুশির জন্য অপেক্ষা করছিল সেই খুশি খুব তাড়াতাড়ি আমি দিতে চলেছি, একদম চিন্তা করবেন না। মালতী তার নতুন বৌমার এমন মিষ্টি মিষ্টি কথা শুনে তার অনেক ভালো লাগে। মা মা, আমার না খুব জোরে খিদে পেয়েছে। তুমি আমার জন্য যে দুধটা রেখেছো সেটা আমাকে দেবে চলো না মা, আমার যে খুব জোরে খিদে পেয়েছে। মারে একটু অপেক্ষা কর, এখন যে আমি থালা বাসনগুলো মাজছি এইগুলো মেজে ঘষে নিয়ে তারপর দুধটা আমি গরম করে দেব, তুই খেয়ে নিস রে মা। মা, তুমি এখন আমার দুধ গরম করে দাও, আমার যে খুব জোরে খিদে পেয়েছে, আমি কোনো কথা শুনবো না, আমার এক্ষুনি দাও। মারে এমনভাবে জেদ করিস না মা, এখন যেই থালা বাসনগুলো আমি মাজা ঘষা করছি এগুলো ফেলে কিভাবে যাই বলতো, তুই একটুখানি অপেক্ষা কর না মা। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি থালা বাসন মাজো, আমি তার চেয়ে বরং ছোট মায়ের কাছে গিয়ে বলি আমার দুধ গরম করে দিতে। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। তার চেয়ে বরং তুই তোর ছোট মায়ের কাছে যা, গিয়ে বল একটু দুধ গরম করে দিতে, দেখ ও তোর দুধ গরম করে দেবে আর তুই খেয়ে নিস রে মা। তারপর ছোট্ট কুসুম তার ছোট মায়ের কাছে যায় আর কবিতা তখন তার ঘরে বসেছিল। ছোট মা, আমাকে একটু দুধ গরম করে দাও না, আমার যে খুব জোরে খিদে পেয়েছে। কিন্তু কুসুম,
আমি তোকে কি করে এখন দুধ গরম করে দেই বলতো? আমার সেই কখন থেকে মাথাটা ধরেছে, আমি একদম মাথা তুলতে পারছি না রে। তোকে আমি কি করে দুধ গরম করে দেব? তুই একটা কাজ কর, আমি নয় পরে দেব তোকে দুধ গরম করে। কিন্তু ছোট মা, আমার তো সেই কখন থেকে খিদে পেয়েছে, মাঝে ওদিকে কাজকর্ম করছে, তাই তো দিতে পারলো না। আর তোমার কাছে এসেছি যাতে তুমি একটু দুধ গরম করে দিলে আমি খেতে পারি। আমার না খুব জোরে খিদে পেয়েছে। তাহলে কুসুম, তুই একটা কাজ কর, তুই একটুখানি অপেক্ষা কর। তোর মায়ের কাজকর্ম সারা হয়ে গেলে তারপর নয় দুধ গরম করে দেবে, আর তখন নয় খেয়ে নিস, বুঝেছিস? আমি না দিতাম, আমার খুব মাথাটা ধরেছে, কি করে দিই বলতো? আমি এখন দিতে পারবো না। তারপর ছোট্ট কুসুম মনমরা হয়ে সে আবার তার মায়ের কাছে চলে যায়। কি রে মা, তোর এত তাড়াতাড়ি দুধ খাওয়া হয়ে গেল? দুধ তো গরম, তাহলে এত তাড়াতাড়ি খেলি কি করে রে? মা, আমি এখনো দুধ খাইনি। আমি তো ছোট মায়ের কাছে গিয়ে দুধ চেয়েছিলাম, কিন্তু ছোট মায়ের যে মাথা খুব ধরেছে, তাই আমাকে দুধ গরম করে দিতে পারেনি। বলল যে তোর মা আসলে সেই করে দেবে, তাই জন্য আমি আবার তোমার কাছে চলে এসেছি মা। আচ্ছা ঠিক আছে মা, একদম মন খারাপ করিস না, আমার তো হয়ে এসেছে। এই থালা বাসনগুলো মেজে নিয়ে তারপর তোকে দুধ গরম করে দেব, তুই খেয়ে নিস মা। আর একটুখানি অপেক্ষা কর মা, এতক্ষণ যখন অপেক্ষা করেছি আর সামান্যটুকুর অপেক্ষা কর তো দেখি। অন্যদিকে কবিতা সে তার ঘরে বসে বসে বলতে থাকে, কত শখ, আমাকে বলে নাকি দুধ গরম করে দিতে। আমারও তো খেয়ে কাজ নেই, ওই কালির মেয়ের নাকি দুধ গরম করে খাওয়াবো। না না, এবার আমাকে কিছু একটা করতে হবে। আমার তো ভালো ভালোই কথা, এদিকে আমার শাশুড়ি মা গলে একদম জল হয়ে গেছে। না না, এমনভাবে ওদেরকে এই বাড়িতে বসে বসে খাওয়ালে হবে না, এমন উপায় বের করতে হবে, এই বাড়ি ছাড়া করতে হবে এই দুজনকে। তারপর কবিতা সে রান্নাঘরে যায়, রান্নাঘরে যা দুধ ছিল সব দুধ দিয়ে সে পায়েস বানাতে থাকে। কিছুক্ষণ পর মাধব যখন কাজ থেকে বাড়িতে ফিরে আসে, তখন কবিতা তার শাশুড়ি মা এবং তার বরকে সেই পায়েসটা খেতে দেয়। সেই পায়েস খেয়ে সবাই তাকে খুব প্রশংসা করে। অন্যদিকে তারা সে রান্নাঘরে যায় তার মেয়ের জন্য দুধ গরম করতে, আর তখন সেখানে গিয়ে দেখে সেখানে কোনো দুধ ছিল না, একটা পাত্রে শুধু পায়েস বানানো রাখা ছিল। কবিতা, রান্নাঘরে যা দুধ ছিল তুমি সব দুধ দিয়েই পায়েস বানিয়েছো? হ্যাঁ দিদি, আমি সব দুধ দিয়ে পায়েস বানিয়েছি, অনেক সুস্বাদু হয়েছে। কিন্তু কেন দিদি, কি হয়েছে? কিন্তু ওটা তো কুসুমের জন্য রেখেছিলাম দুধটা, যাতে ওই দুধটা গরম করে দিলে ও খেতে পারে। ও যে খুব জোরে খিদে পেয়েছে, আর তুমি কোনো কিছু না জিজ্ঞাসা করে সেই সবটুকু দুধ দিয়ে তুমি পায়েস বানিয়ে ফেললে। কিন্তু দিদি, দুধটুকু নিয়ে পায়েস বানিয়েছি তো কি হয়েছে বলো তো? কুসুমের যে অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, সে যে দুধ খাওয়ার কথা বলছিল, কিন্তু ও তোমার কাছে গিয়েছিল যাতে তুমি ওকে একটু দুধ গরম করে দিতে পারো, কিন্তু তোমার মাথা ধরেছে বলে তাকে তুমি দুধ গরম করে দিতে পারোনি। আর এখন এসে তুমি সেই দুধটুকু নিয়েই পায়েস বানিয়ে ফেলেছো। হ্যাঁ হ্যাঁ দিদি, ও তো আমার কাছে এসেছিল, বলছিল যে দুধ গরম করে দেওয়ার কথা, কিন্তু তখন না আমার খুব মাথা ধরেছিল, তাই দিতে পারিনি। তাই কিছুক্ষণ পর উঠে দেখলাম আমার মাথাটা একটু কমেছে ধরা, তাই জন্য আমি পায়েস বানালাম। কিন্তু আমি ভেবেছি হয়তো তুমি ওকে দুধ গরম করে খাইয়ে দিয়েছো। দেখো কবিতা, তুমি পায়েস বানিয়েছো সেটা খুব ভালো কথা, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু তুমি তো এটা জানো যে বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, সে তো দুধ খায়, তাহলে তোমার তো একটুখানি দুধ তো তুলে রাখা উচিত ছিল। তারা সে খুব রেগে যায় এবং মনে মনে অনেক কষ্ট পায়। তার মেয়ে কুসুম একটু দুধ খাওয়ার কথা বলেছিল, কিন্তু সে দুধটুকু পায়নি। তুমি কবিতাকে এমনভাবে কথা কেন শোনাচ্ছ শুনি? ও কি জানে নাকি যে তোমার মেয়ে এখনো দুধ খায়নি? আর একটা কথা বলি, এখানে কবিতার কি দোষ আছে বলো তো? সে তার বরের জন্য ভালোবেসে একটু পায়েস বানিয়েছে, তাতে ক্ষতিটা কি? হ্যাঁ, দেখুন মা, আমি ওকে কোনো কথা শোনাচ্ছি না, আমি সব সময় দেখেছি ওকে কোনো কিছু কথা বললে আপনি ওর হয়ে কথা বলেন। হ্যাঁ, আমি মানছি আমি কালো, আমি কুৎসিত, সেই কারণে এই পরিবারের কেউ আমাকে পছন্দ করে না, সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। কিন্তু আমার ছোট এক রক্তি মেয়ে, তার কি দোষ আছে? সে তো কালো না, তাহলে সে কেন এরকমভাবে খিদের জালে ছটপট করবে? তার ভাগের দুধ সে পায়নি। তারার এমন কথা শুনে কবিতা কান্নার নাটক করতে থাকে, আর কবিতার কান্না দেখে মাধব তখন বলতে থাকে, তারা,
তুমি এমনভাবে কবিতাকে কেন কাঁদাচ্ছ? তুমি কি কবিতাকে একদম সহ্য করতে পারো না? সেইখানে তুমি এমনভাবে কবিতাকে কথা শোনাচ্ছ। আমি আর কবিতা দুজন দুজনকে ভালোবাসি বলে সেটা তোমার সহ্য হচ্ছে না, তাই না? হ্যাঁ রে খোকা, তুই একদম ঠিক কথা বলেছিস। আজকের এর রাগ দেখো, রাগ একদম মাথায় চড়ে গেছে। জানি না পরবর্তীকালে যদি এমন রাগ দেখাই কি কি তাণ্ডব করবে তা কে জানে। হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথা বলেছেন। একে দেখে তো আমার নিজেরই ভয় লাগছে। জানি না রাগের মাথায় কি করে বসবে আর না বসবে। কিন্তু মা, আপনি বলুন তো, ওই দুধটুকু নিয়ে আমি শুধু পায়েস বানিয়েছি, তারপরেও আমাকে এতগুলো কথা শোনাচ্ছে। কবিতা আবার সবার সামনে কান্নার নাটক করে। তবে দেখ খোকা, তোকে একটা কথা বলি, এই কালই আমার সুন্দরী নতুন বৌমাকে এমনভাবে কাঁদিয়েছে, এর তো কোনো একটা শাস্তি পাওয়া দরকার। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছ। এই কালীভূতি কবিতাকে এমনভাবে কাঁদিয়ে ও কি পার পেয়ে যাবে নাকি? মা, তুমি বলো, এই কালীভূতিকে কি শাস্তি দেব? দেখ বাবা, এই কালীকে মারধর করলে চলবে না। এ মার খেয়ে খেয়ে একদম ওর সয়ে গেছে। একে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করতে হবে। না না মা, আমাকে এই ঘর থেকে তাড়িয়ে দেবেন না মা। এই ঘর ছেড়ে আমি কোথায় যাব বলুন তো? যাওয়ার মতো যে আমার কোনো জায়গা নেই মা। আমি এক্ষুনি কবিতার কাছে ক্ষমা চেয়ে নেব। না না কালী, এবার যে তোকে শাস্তি পেতেই হবে। চলে যা, চলে যা এই বাড়ি ছেড়ে, আর সাথে করে তোর মেয়েকে নিয়ে যা। এই বাড়িতে তোকে আর যেন না দেখতে পাই। না না মা, এমনটা করবেন না মা। আমাকে মাফ করে দিন মা, মাফ করে দিন। আমাকে আমাকে এই বাড়িতে ফেলে রাখুন মা। আমি আর কিচ্ছু বলবো না মা, কিচ্ছু না। এমনভাবে তারা কাঁদতে কাঁদতে বলতে থাকে তাকে যেন বাড়ি থেকে না বের করে দেওয়া হয়। এইসব দেখে কবিতা বলতে থাকে, মা, দিদিকে এমনভাবে বাড়ি থেকে বের করবেন না মা। কবিতা, তুমি তাড়া হয়ে একদম কথা বলবে না। তারা যে তোমাকে কাঁদিয়েছে সেটা কিভাবে মেনে নেওয়া যায়? আমি তোমাকে বুঝি গো, বুঝি যে তুমি আমাকে কত ভালোবাসো। সেইখানে তুমি আমার চোখে জল দেখতে পারছো না। শোনো, আমি একটা কথা বলি, এদেরকে এমনভাবে বাড়ি থেকে বের না করে আমাদের ওই গোয়াল ঘরে এদেরকে রেখে দিলে কেমন হয় বলো তো? তাহলে বাড়ির সব কাজগুলো করতে পারবে, আর এদিকে ওদের খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা হবে না। তাহলে ওখানেই থাকবে, কি বলো? কবিতার এমন প্রস্তাবে মাধব এবং মালতী রাজি হয়ে যায়, কিন্তু তারা ঠিক বুঝতে পেরেছিল যে কবিতা তাদেরকে আলাদা করার জন্য সেই গোয়াল ঘরে পাঠাচ্ছে। কিন্তু এদিকে তারা আর কোনো কিছু করার ছিল না, সে যে নিরুপায়। তারপর তারা এবং তার মেয়ে মিলে সে গোয়াল ঘরে চলে যায়। এদিকে ছোট্ট কুসুম বুঝতে পারছিল না যে তারা কেন গোয়াল ঘরে আছে, তার বাবা তাদেরকে গোয়াল ঘরে রাখার অনুমতি কেন দিয়েছে। এদিকে তারা ওই বাড়িতে গিয়ে সংসারের সব কাজ সারে, আর সব কাজ সারার পরও তাকে তেমনভাবে খেতে দিত না। খুব অল্প তারাকে তার মেয়েকে খেতে দিত। আর এদিকে মহারানী হয়ে বসে আছে কবিতা। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন, শোন কালীভূতি, এক্ষুনি তোকে জঙ্গলে যেতে হবে, আর তাড়াতাড়ি জঙ্গলে গিয়ে কিছু কাঠকুটো কেটে নিয়ে আয় দেখি তো। একদম পুরো কাঠকুটো উনুন সালে নেই, যা দেখি। কিন্তু মা, আমি একা জঙ্গলে কি করে যাব? এমনভাবে জঙ্গলে যাওয়া যায় নাকি বলুন তো মা? যদি কোনো হিংস্র জন্তু জানোয়ার থাকে তাহলে যে ওদের পেটে চলে যাব। সে তো খুব ভালোই হবে যদি তুই কোনো হিংস্র জীবজন্তুরে পেটে যাস। সব থেকে বেশি খুশি তো আমিই হব, কারণ তোর মুখটা আর আমার দেখতে হবে না। এমন কালো ভূতি মুখ নিয়ে আর সকাল সকাল আমাদের বাড়িতে আসতে হবে না, বুঝেছিস? যা যা, তোর মেয়েকে নিয়ে এক্ষুনি যা দেখি। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি জঙ্গলে যাচ্ছি, গিয়ে কাঠকুটো কেটে নিয়ে আসছি মা, আপনি চিন্তা করবেন না। তারপর তারা তার সাথে করে তার মেয়েকে নিয়ে জঙ্গলে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। জঙ্গলে গিয়ে সে কিছু কাঠকুটো পেরে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে আসতে থাকে। আর আস্তে আস্তে সেখানে দেখতে পায় একটা সাধু বাবা রাস্তার মাঝখানে শুয়ে আছে। সেটা দেখে তারা অনেক অবাক হয়ে যায়। আরে, সাধু বাবা যে এরকমভাবে রাস্তার মাঝখানে শুয়ে আছে কেন? আমার মনে হয় সাধু বাবার যে কোনো জ্ঞান নেই, জ্ঞান হারিয়ে রাস্তার মাঝখানে শুয়ে আছে। না না, আমাকে এখন কিছু একটা করতে হবে। আচ্ছা কুসুম, শোন মা, তুই এখানে থাক, আমি এক্ষুনি আসবো। এখান থেকে কোথাও যাবি না, বুঝেছিস? তারপর তারা সামনে একটু এগিয়ে যেতে দেখে একটা জলাশয় আছে। সেখান থেকে একটু জল নিয়ে আসে আর সাধু বাবার চোখে মুখে ছিটিয়ে দেয়, আর সাধু বাবার জ্ঞান ফিরে আসে। ধন্যবাদ কন্যা, তুমি আমাকে জ্ঞান ফিরিয়েছ। তুমি যদি আমাকে এখন জ্ঞান না ফেরাতে, তাহলে জানি না এখানে কতক্ষণ এমনভাবে পড়ে থাকতাম। না না সাধু বাবা,
আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সেও আপনাকে এমনভাবে সাহায্য করত। আচ্ছা সাধু বাবা, আপনি এমনভাবেই অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন কেন? মারে, আমি কিছুদিন ধরে এই বনে তপস্যা করছিলাম, কিন্তু কিছু না খাওয়ার কারণে কখন যে বেহুশ হয়ে পড়ে গেছিলাম তা আমি কিছুই জানি না। আচ্ছা সাধু বাবা, আপনি কোথায় থাকেন? এই বনের মধ্যে আমার একটা ছোট্ট কুঠির আছে, সেই কুঠিরে আমি থাকি। চল চল মা, তোরা আমার কুটিরে চল। আচ্ছা ঠিক আছে সাধু বাবা, চলুন চলুন আপনার কুঠিরে চলুন। আমি একটু রান্না বান্না করে দেব, সেটা খেয়ে আপনি একটু শরীরে জোর পাবেন। চলুন দেখি। তারপর তারা এবং তার মেয়ে সেই সাধু বাবার কুঠিরে যায়, আর সেখানে গিয়ে তারা রান্নাবান্না করতে শুরু করে এবং তারা সেই কুঠির খুবই পছন্দ হয়। সেখানে তারা শান্তি অনুভব করছিল। তারপর তারা সে আর বাড়িতে ফিরে যায় না, সেই সাধু বাবার কুটিরে থাকতে শুরু করে। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারা ওখানে থাকতো এবং কাজকর্ম করতো, সেখানে খুব আনন্দের সাথেই থাকতো। তবে অন্যদিকে তারা শাশুড়ি এবং তারা সতীন বলতে থাকে, আরে ও বৌমা, আমার না চা খেতে খুব মন চাইছে, একটু যাও না মা, গরম গরম একটু চা বানিয়ে নিয়ে আসো। উফ, একদণ্ড শান্তিতে আমাকে বসতে দেয় না এই বুড়িটা। সারাক্ষণ শুধু কাজ করো কাজ করো, একটা না একটা কাজ লাগিয়ে দিচ্ছে আমার পিছনে। বুঝতে পারছি না সেই তারা যে কোথায় গেল তাকেও দেখতে পাচ্ছি না এই বাড়িতে। সারা বাড়ির কাজ তো ওই ভূতি তারাই করে। সে গেল কোথায়? জঙ্গলে কাঠ কাটতে গেল, আর সেখান থেকে আর ফিরে এলো না। মনে হয় জঙ্গলের কোনো হিংস্র জানোয়ার ও খেয়ে নিয়েছে। কিন্তু ঠিক আছে, কিন্তু এবার যে সারা বাড়ির কাজ যে আমাকে করতে হবে, দূর, ভালোই লাগছে না। তারপর কবিতা চা বানিয়ে তার শাশুড়ি মাকে দেয়। আচ্ছা মা, একটা কথা জিজ্ঞাসা করছি, ওই ভূতি তারা কোথায় গেলেন বলুন তো? এই কদিন ধরে ওকে যে বাড়িতে দেখতে পাচ্ছি না। সারা সংসারের কাজ তো ও একাই করতো, কিন্তু তাকে যে আর এখন দেখতে পাচ্ছি না। গেল কোথায় তা কে জানে। তোমাকে কি বলি বলো তো বৌমা, ও কোথায় গেল না গেল আমি জানি না। তবে সেই দিন কাঠকুটো পাড়ার জন্যই তো জঙ্গলে গেছিল, কিন্তু তারপর যে আর বাড়িতে ফিরে আসেনি। মনে হয় কোনো হিংস্র জানোয়ারের পেটে গেছে। ঠিক হয়েছে, বেশ হয়েছে। আর এমনিতে আমরা তো ওকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু এই মুখ পুরি তো যাচ্ছিল না। সে খুব ভালোই হয়েছে, কোনো জন্তু জানোয়ার ওকে খেয়ে নিয়েছে মা। আচ্ছা শোনো মা, যাও যাও, তুমি রান্নাটা বসিয়ে দাও। ওই দিন যে তুমি পায়েসটা বানিয়েছিলে না, এত সুস্বাদু হয়েছে কি বলবো। ওরকমই পায়েস আজকের একটু বানিয়ে তো, খুব খেতে মন চাইছে গো। রান্নাবান্নার কথা শুনে কবিতা মনে মনে অনেক রেগে যায়, কিন্তু সে সবার সামনে প্রকাশ করে না। তবু সে ভালো বউ সাজার জন্য নাটক করতে থাকে, বাড়ির সব কাজকর্মগুলো করতে থাকে। এমনভাবে কিছুদিন কেটে যায়। সে বাড়ির সব কাজকর্ম করত, কিন্তু একদিন আরে বৌমা, আজকের একটু ভালোভাবে রান্না বান্না করবে মা। আজকের আমার ওই বান্ধবী সরলা আর তার বৌমা আসবে, তা আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার নেমন্তন্ন রেখেছি গো মা। তুমি কিন্তু সব কিছু নিজের হাতে সামলে নিও। দেখুন মা, বাড়ির এইসব কাজকর্ম আমি একা করতে পারবো না, আর আমার আর ভালো লাগে না। শুধু কাজ আর কাজ, একের পর এক কাজ দিয়েই যাচ্ছেন। শুনুন মা, এইসব কাজকর্ম আপনার ওই কালী বৌমাই ভালো করতে পারে। ওর দ্বারা এইসব কাজকর্ম খুব ভালো। যেদিন থেকে ও বাড়িতে নেই সেদিন থেকে আমি গরুর মতো খেটে যাচ্ছি। না না, আমি এইসব করতে পারবো না। যদি আপনার বান্ধবীদের খাওয়ানোর এত ইচ্ছা হয় তাহলে নিজের হাতে রান্না করে খান। মালতী তার নতুন বৌমার এমন রূপ দেখে সে অবাক হয়ে যায়। সে আর কোনো কিছু কথা বলে না। অন্যদিকে কুঠিরে বসে বসে সাধু বাবা তারাকে বলতে থাকে, হ্যাঁ রে মা, অনেক দিন তো হয়ে গেল তুই আমার এই কুঠিরে আছিস, কিন্তু তোর বাড়ির লোকেরা তোকে নিয়ে নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করছে। সাধু বাবার এমন কথা শুনে তারা চোখ থেকে জল আসে। তখন সে বলতে থাকে, না না বাবা, আমাকে নিয়ে কারা দুশ্চিন্তা করবে? আমাকে নিয়ে দুশ্চিন্তা করার মতো এই দুনিয়াতে কেউ নেই। যে আমার ঠাকমা সবসময় আমার মায়ের উপর অত্যাচার করে, আমার মাকে ধরে ধরে মারে। আর আমার বাবা তো সবসময় উল্টোপাল্টা কথা শোনাতে থাকে আমার মাকে। আর আমার নতুন মা সব সময় আমার মাকে কালি কালি বলতে থাকে। সাধু বাবা বুঝতে পারে তারার গায়ের রং নিয়ে তার শ্বশুর বাড়িতে সবাই অনেক অত্যাচার করে, আর তারা সাধু বাবার কাছে সব ঘটনা খুলে বলে। সব শোনার পর সাধু বাবা বলতে থাকে,
আমি বুঝতে পেরেছি রে মা, তোর এই গায়ের রং দেখে সবাই অনেক কটাক্ষ করে তোকে নিয়ে। তোর শ্বশুরবাড়ির লোকজন তোর ওপর খুব অত্যাচার করে, তোকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করে, কিন্তু এর উপায় আমার কাছে আছে। বাবা, তুমি কোন উপায়ের কথা বলছো? আমি ঠিক বুঝতে পারছি না। শোন মা, তুই আমার এতদিন ধরে সেবা করেছিস, তাই আমি তোকে বরদান দিচ্ছি, তুই পুত্র সন্তানের লাভ করবি। তবে তুই যদি ওই দেবভূ ঝর্ণার জলে গিয়ে স্নান করতে পারিস, তাহলে তাহলে তোর কালো রং চলে গিয়ে সুন্দর রং চলে আসবে তোর গায়ে, আর তুই অনেক সুন্দরী হয়ে যাবি। তবে একটা কথা মনে রাখিস মা, একমাত্র সূর্য ওঠার আগে ওই ঝর্ণা জলে তোকে স্নান করতে হবে, তারপর তুই তোর রং ফিরে পাবি, তা না হলে নয়। সাধু বাবার কথা তারা মন দিয়ে শুনতে থাকে। পরদিন সকালবেলা তারা সেই ঝর্ণার জলে স্নান করার জন্য রওনা দিয়ে দেয়। আর সে জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখতে পায় একটা খরগোশের পিছন পিছন একটা শিয়াল ধাওয়া করতে থাকে। এটা দেখার পর সেখানে তারা বলতে থাকে, এটা আমি কি দেখছি? ও শিয়ালটা ওই খরগোশকে যদি ধরতে পারে তাহলে তাহলে ওকে যে খেয়ে নেবে। না না, এটা হতে দেওয়া যায় না। এদিকে যে সময় হয়ে যাচ্ছে, সাধু বাবা বলেছে যদি আমি সূর্যোদয়ের আগে যদি স্নান করি তারপর আমার সৌন্দর্য পাবো, তা না হলে নয়। কিন্তু এদিকে যে শিয়াল ওই খরগোশটাকে খেয়ে নেবে। না না, আমার সৌন্দর্য চায় না। আমি যদি একটা প্রাণ বাঁচাতে পারি সেটাই আমার জন্য অনেক। তারপর তারা তাড়াতাড়ি করে ওদের পিছন পিছন যেতে থাকে। আর অবশেষে ওদের দুজনের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আর তারাকে দেখে শিয়াল ওখান থেকে পালিয়ে যায়। আর খরগোশ তার রূপ বদলে সে সাধুর রূপে চলে আসে। এটা দেখে তারা অনেক অবাক হয়ে যায়। বাবা, আপনি এখানে? আপনি যে খরগোশের রূপ বদলে এমনভাবে আসলেন কি করে বাবা? আমি তোকে পরীক্ষা করার জন্য এই খরগোশের রূপ নিয়েছি, আর দেখছিলাম যে তুই কি করতে চাস না করতে চাস। তো এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, তোর মন অনেক বড় রে মা। যা মা, যা যা, তুই গিয়ে এবার ঝর্ণার জল থেকে স্নান করে আয়। তারপর তারা সে ঝর্ণার দিকে যায়। আর সেই ঝর্ণার জলে গিয়ে সে স্নান করতে থাকে। আর সে স্নান করার পর সেখানে তার কালো রূপ চলে গিয়ে তার সৌন্দর্য রূপ চলে আসে। সে অনেক সুন্দর হয়ে যায়। তারা যখন কুঠিরে ফিরে আসে, তারার মেয়ে তারাকে দেখে অনেক খুশি হয়ে যায়। তার মায়ের এত সৌন্দর্য দেখে তার খুব ভালো লাগে। তারপর সাধু বাবা তারাকে বরদান দেয় যে সে পুত্র সন্তান লাভ করবে। তারপর তারা তার মেয়েকে নিয়ে তার শ্বশুর বাড়িতে চলে যায়। তারা যখন তার সৌন্দর্য নিয়ে বাড়িতে ফিরে আসে আর তারাকে দেখার পর তারা স্বামী এবং তারা সতীন অনেক অবাক হয়ে যায়। তখন তারা স্বামী বলতে থাকে, আরে তারা, তুমি এত সৌন্দর্য কি করে হয়ে গেলে? তোমার তো কালো গায়ের রং ছিল, তাহলে এত সুন্দর কিভাবে হয়ে গেলে? এ তো আমি দেখতে পাচ্ছি কবিতার থেকেও তুমি অনেক সুন্দর হয়ে গেছো। আমি কাঠ কাটার জন্য জঙ্গলে গিয়েছিলাম। আর সেখানে একটা সাধু বাবার সাথে আমার দেখা হয়েছিল। আর কিছুদিন ধরে ওই সাধু বাবার কুঠিরে আমি সাধু বাবাকে সেবা করেছিলাম। আর সাধু বাবা আমাকে বরদান দিয়েছে আমি পুত্র সন্তান লাভ করব। আর ওনার অনুমতিতে আমি ঝর্ণার জলে স্নান করার পর আমি আমার সৌন্দর্য ফিরে পেয়েছি। তাহলে এবার তো তোমাদের কোনো অসুবিধা নেই। আমি এবার পুত্র সন্তানের জন্ম দিতে পারবো। না না তারা, আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি ভালোভাবে। চলো তারা, এখানে দাঁড়িয়ে থেকো না, ঘরের মধ্যে চলো। তোমাকে নিয়ে আর আমি কখনো আর কটাক্ষ করব না, তোমাকে নিয়ে আর কখনো উল্টোপাল্টা কথা বলবো না। চল মা, চল ঘরে চল, তুই যে আমার ছোট রাজকন্যা। আচ্ছা, আমি মাকে এখানে দেখতে পাচ্ছি না, মা কোথায়? তারা কিছুদিন ধরে মায়ের চেয়ে খুব শরীর খারাপ, মা এখন ঘরে শুয়ে আছে। তারপর তারা তার শাশুড়ি মায়ের ঘরে যায়। তার শাশুড়ি মা তারাকে দেখার পর অনেক অবাক হয়ে যায়। সে শুধু এটাই ভাবতে থাকে যে তারা তার এত সুন্দর রূপ কী করে পেল। তারা তার কিছুদিন ধরে তার শাশুড়ি মায়ের সেবা ধর্ম করতে থাকে। আর তার শাশুড়ি অনেক সুস্থ হয়ে যায়। মা রে, আমায় ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। এতদিনে আমি বুঝতে পেরেছি রে মা, রূপ দিয়ে সব কিছু করা যায় না। আমি যে তোর ওপর অনেক অত্যাচার করেছি, কিন্তু তুই মা আমার ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। না না মা, যা হওয়ার হয়ে গেছে, এইসব নিয়ে আপনি ভাববেন না। আপনি তাড়াতাড়ি ভালোভাবে সুস্থ হয়ে যান, এটাই আমি চাই মা। তারপর থেকে মালতী তার বৌমা এবং তার নাতনিকে ভালোবাসতো। আর এই সবগুলো দেখার পর কবিতা সে মনে মনে অনেক জ্বলতো।
যেদিন থেকে তারা এই বাড়িতে এসেছে সেদিন থেকে কেউ আমাকে ভালোবাসে না। তারা সৌন্দর্য দেখে সবাই গলে যাচ্ছে, তারাকে সবাই ভালোবাসছে, আদর করছে, আর আমি এক ঘরের একটা কোণে পড়ে আছি। না না, এটা হতে পারে না, আমি তারাকে মেরেই ফেলবো। কবিতা যখন তার ঘরে বসে বসে এসব কথা বলছিল, তাই তারা সে ঘরের বাড়ি থেকে তার সব কথা শুনতে পায়। তারপর সে কবিতার কাছে এসে বলতে থাকে, কবিতা, আমি তোমাকে নিজের বোন ভাবি, তাই তোমাকে ভালোবাসি। আর তুমি কিনা আমাকে দেখে এত হিংসা করো যে আমাকে মারার জন্য এত চেষ্টা করছো। ছি কবিতা, আমি কখনো ভাবতে পারিনি যে তুমি এতটা নিচে নেমে যাবে। যখন আমি কালো ছিলাম তখন কিন্তু বাড়ির সবাই তোমাকেই ভালোবাসতো, আমাকে মারধর থেকে শুরু করে অপমান সব কিছু করতো, তবু আমি মুখ বন্ধ করে শুনে নিতাম। আর আজকে যখন সবাই আমাকে ভালোবাসছে তখন তুমি সেটা সহ্য করতে পারছো না, তাই না? সেই কারণে আমাকে মারার চেষ্টা করছো। দেখো বোন, আমি তোমাকে একটা কথা বলি, আমাদের দুজনের স্বামী কিন্তু একটাই। ওর উপর যতটা আমার অধিকার আছে ঠিক ততটা তোমার অধিকার আছে, কারণ আমাদের দুজনকেই ও বিয়ে করেছে। তাহলে তুমি তোমার অধিকার কেন ফলাচ্ছ না? ফলাও, কোনো অসুবিধা নেই। কবিতা তারার মুখ থেকে এমন কথা শুনে সে তার নিজের ভুলটা বুঝতে পারে আর বলতে থাকে, দিদি আমাকে ক্ষমা করে দাও তুমি, আমি এতদিনে তোমাকে ভালোভাবে চিনতে পারিনি। আজকের আমার চোখ খুলে গেছে, সত্যি তোমার মন যে অনেক বড়। যখন তুমি তোমার রূপ নিয়ে এই বাড়িতে ফিরে এসেছো, সবাই তোমাকে কত ভালোবাসছে, এই সবগুলো দেখে আমার একদম ভালো লাগছিল না। আমি মনে মনে জ্বলছিলাম, তাই জন্য এত বড় পদক্ষেপ আমি নিচ্ছিলাম। ছি, এই সবগুলো ভাবাও পাপ। কবিতা তারার কাছে ক্ষমা চাইলে তারা ক্ষমা করে দেয়। দেখতে দেখতে এমনভাবে বেশ কয়েকটা বছর কেটে যায়। আর এদিকে কবিতা সে একটা কন্যা সন্তানের জন্ম দেয়, আর অন্যদিকে তারা সে একটা পুত্র সন্তানের জন্ম দেয়, এবং তাদের সপরিবার সুন্দরভাবে মিলেমিশে থাকতে থাকে।